এই দেখো আমাদের আছে প্রবলেমে, দেখো প্রবলেমটা কি দেওয়া আছে আমাদের এইখানে। প্রবলেমটা দেওয়া আছে হলো মূল বিন্দু, আমাদের মূল বিন্দু মানে কি 0 0, হ্যাঁ, মূল বিন্দু এবং x1 y1 বিন্দুর সংযোগ সরলরেখা, মূল বিন্দু এবং x1 y1 বিন্দুর সংযোগ সরলরেখা আমার b0 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার উপর লম্ব। মানে হচ্ছে ধরো কথার কথা যে আমি ধরো যে তোমার হচ্ছে 0 0 আর x1 y1 এদের নিয়ে যদি আমি একটা রেখা পাই, এটা ধরো কথার কথা এটা আমার 0 0 এবং আমি ধরে নেই এটা হলো আমার x1 y1, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই রেখার উপর লম্ব হবে কোনটা, লম্ব হবে এটা, এই রেখার উপরে ধরো আবার লম্ব হবে এটা, যেখানে ধরো একটা পয়েন্ট হচ্ছে b0 এবং আরেকটা পয়েন্ট হচ্ছে আমার x2 y2, আরেকটা পয়েন্ট হচ্ছে আমার x2 y2। এখানে আমাকে দেখাইতে হবে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এখনই আমার যখন একটা জিনিস দেখাইতে হয় যে একটা রেখা আরেকটা রেখার সমান্তরাল কিনা অথবা একটা রেখা আরেকটা রেখার লম্ব কিনা, তখন জানি আমার সিস্টেম কি, কখন আমার সিস্টেম হলো ঢাল বের করা। যদি দুইটা রেখার ঢাল সমান হয় সমান্তরাল, ঢালের গুণফল -1 হলে লম্ব। তো তাহলে চলো এখন আমরা প্রথমে সমীকরণ বের করে ফেলি। 0 0 ও x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কি অবস্থা বলতো, ওই যে সেম যেটা সূত্র পড়ছিলাম না, x - x1 ডিভাইড বাই x1 - x2 ইজ ইকুয়াল টু y - y1 ডিভাইড বাই y1 - y2। আমি কিন্তু তোমাদেরকে বলছি স্যার বারবার 3.567 এই চ্যাপ্টার থেকে অঙ্ক বেশি আসে, তার কারণ কি এখানে একটা অঙ্কতেই আগে সব থিওরি গুলো ঝালাই হয়ে যায়, মানে একটা অঙ্কের মধ্যে অনেকগুলো থিওরি আছে আর কি, এই কারণে শেষের দিকে গুলো সারা হচ্ছে দিতে চায় যে একটা অঙ্ক দিলে সব হয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল, ঠিক আছে, নেক্সটে যাই। আচ্ছা, তো এখন কি হবে স্যার, এই যে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, x - x1 ডিভাইড বাই x1 - x2 ইজ ইকুয়াল টু y - y1। আমরা এটাকে x1 y1 ধরতেছি আর এটাকে x2 y2 ধরতেছি, হ্যাঁ, বা তুমি চাইলে এটাকে x1 y1 এটাকে x2 y2 ধরতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। y - y1 ডিভাইড বাই y1 - y2। সো আমি যদি ঠিকঠাক মতো ক্যালকুলেশন করি তাহলে দেখো এখান থেকে চলে আসে x ডিভাইড বাই -x2 ইজ ইকুয়াল টু y ডিভাইড বাই -y2। এখান থেকে মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাবে, তাহলে কি আসবে, সুতরাং xy2 ইজ ইকুয়াল টু x2y। এখান থেকে সমীকরণ কি চলে আসলো, xy2 মাইনাস yx2 ইজ ইকুয়াল টু 0। তো এই দেখো অ্যাকচুয়ালি আমি যে এদের দ্বারা গঠিত মানে এই দুই বিন্দু দিয়ে যায় এমন সরলরেখা পেয়ে গেলাম। একই ভাবে স্যার আমরা এখন বের করি, চলো এই যে b0 ও x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দুগামী সরল রেখার সমীকরণ, বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সমীকরণ কি হবে, সমীকরণটা হবে x মাইনাস x1 ডিভাইড বাই x1, ভুল লিখছি, এটা b হবে অ্যাকচুয়ালি, x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস, এই যে আমরা এটাকে x1 y1 ধরতেছি, ঠিক আছে, y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। মানে ইজি জিনিস কিন্তু বোরিং, একই জিনিস বারবার একই জিনিস বারবার একই জিনিস বারবার, তাই না, বোরিং জিনিস। আচ্ছা, তো এখন এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কি আসে তোমরা আমাকে আনসার জানাও, এইটা ক্যালকুলেশন করলে কি আসে এটা আমাকে জানাও স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, এখানে তো y1 হবে, ইয়েস 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 ইয়েস, হ্যাঁ দেখছো আবেগে আমাকে লিখে ফেলাইছো সব, বুঝতে পারছো, হ্যাঁ x1 হবে, ভেরি গুড বৎস, সব 2 হয়ে যাবে 1, সব 2 হয়ে যাবে 1, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, সো এটা হবে 1 1 1 1 1 1 1 1, হ্যাঁ ঠিক আছে। তো এটাকে ক্যালকুলেশন করলে কি আসে বলো স্যার, এটাকে ক্যালকুলেশন করলে কি আসে স্যার বলো। হ্যাঁ, সমীকরণ বের না করলেও হয়, বাট আমি তোমাদেরকে সমীকরণটা বের করে দেখাইলাম আর কি, সমীকরণটা বের না করলেও হয়, তোমাদেরকে সমীকরণ বের না করে দেখাইলাম। তার কারণ কি, সমীকরণ বের করে দেখালাম তার কারণ হচ্ছে যে, তার কারণ হলো ওই যে স্যার
ওই যে আমাদের সরলরেখার সমীকরণ বের করতে গেলে অনেকের ভুল হয়ে যায়, রাইট? হ্যাঁ, তুমি এখন ঠিক বলছো, আসলে ঢাল বের করেও করা যায়, কোনো সমস্যা নেই, বাট এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। এখান থেকে স্যার দেখো সরলরেখার সমীকরণ কি আসে, এই যে এখান থেকে যদি তুমি ঠিকঠাক মতো করো, সরলরেখার সমীকরণ কি চলে আসে দেখো তো, ক্যালকুলেশন করলে একটা সরলরেখার সমীকরণ চলে আসবে স্যার আমাদের, ঠিক আছে? আচ্ছা, সো অ্যাকচুয়ালি টু আমি যদি অ্যাকচুয়ালি বলি, আমার আসলে যতটুকু করলাম এটুকু করার কোনো দরকারই নেই। অ্যাকচুয়ালি আমি এখানে যতটুকু করছি কাজ, আমার এইটুক করার কোনো দরকারই নাই, ঠিক আছে? তার কারণ কি, আমার দরকার ঢাল, এবং দুইটা বিন্দু থাকলে আমি ঢাল বের করতে পারি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এগুলো আমরা করলাম কেন, ওই যে সরলরেখার সমীকরণ কিভাবে বের করে একটু প্র্যাকটিস করে ফেললাম। এখানে তুমি দেখতেই পাচ্ছো যে আমার যে করার সময় কিন্তু ভুলও যেতে পারে, তো এইসব ভুল যদি তোমাদের না হয়, ঠিক আছে? তো আমি এখন এটা বুঝে দিচ্ছি যে আমার আসলে এগুলো করার কোনো দরকারই নেই, এগুলা করার কোনো দরকারই নেই স্যার, ঠিক আছে? ক্লিয়ার ড্রয়িং, সব ড্রয়িং ক্লিয়ার করে দিই। আমার কি লাগবে, আমার লাগবে ঢাল। এখন স্যার লেখো এই যে 0 0 ও এই যে এই অঙ্কটুক লিখবা খাতায়, 0 0 ও x1 y1 বিন্দুগামী সরলরেখার ঢাল। সরলরেখার ঢাল কি হবে চলো দেখি, বিন্দুগামী সরলরেখার ঢাল কি হবে স্যার, ওই যে জাস্ট y এর মান বাদ দাও, x এর মান বাদ দাও, তাহলে কি আসলো y1 বাই x1। একই ভাবে b0 ও x2 y2 বিন্দুগামী সরলরেখার ঢাল, সরলরেখার ঢাল কি হবে, y এর মান বাদ আর এখান দিয়ে x এর মান বাদ, y2 minus 0 divided by x2 minus b, তাহলে কি আসলো y2 divided by x2 minus b, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি ধরো এটা ঢালকে ধরলাম m1, এটার ঢালকে আমি ধরলাম m2। এখন স্যার আমরা কি হবে, একটু কালারটা চেঞ্জ করি, একটু হচ্ছে আমরা ইয়েলো নেই। ঢাল কি হবে খেয়াল করো, এখন সুতরাং আমার ঢাল হবে এই যে আমার যদি এটা যদি পরস্পর লম্ব হয়, ঢাল দ্বয়ের গুণফল হবে -1, তাই না? হ্যাঁ, তো তার মানে y1 বাই x1 ইনটু y2 ডিভাইডেড বাই x2 মাইনাস b, এটার মান হচ্ছে -1 হবে। এখন স্যার তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, আমার উপরে আসে y1 y2 আর আমার নিচ দিয়ে চলে আসে x1 x2 মাইনাস b x1 ইজ ইকুয়াল টু -1। সো এখন ক্রস গুণ করে দাও, এখানে y1 y2 থেকে যাবে, আর -1 এর সাথে এরা যদি গুণ হয় তাহলে এরকম হবে -x1 x2, আর এখানকার এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, প্লাস bx1। সো ফাইনালি আমার চলে আসতেছে যে এই পার্টটাকে এখানে নিয়ে আসো, তাহলে আমার চলে আসছে x1 x2 প্লাস y1 y2 ইজ ইকুয়াল টু bx1, ঠিক আছে? এই এটা চলে আসলো, দ্যাটস ইট, ওকে? তো ইজিলি সলভ করা যায়, ওকে? এবং হচ্ছে তোমাকে কিন্তু পরীক্ষায় আপনি বলতে পারতো যে হচ্ছে এরকম হলে সরলরেখাগুলোর সমীকরণ বের করো এবং প্রমাণ করো এটা। সো অ্যাকচুয়ালি আমরা সরলরেখার সমীকরণ কিভাবে বের করে ওটাও বুঝে গেছি, এটা কিভাবে করতে হবে ওটাও বুঝে গেছি স্যার আমরা, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সটে যাই, নেক্সটে যাই স্যার। আচ্ছা, এই ম্যাথটা স্যার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? কিরকম কিরকম ইম্পর্টেন্ট খেয়াল করো, আমাকে বলা হয়েছে যে তোমার 2 3 বিন্দু থেকে এই রেখার উপর, আচ্ছা এই তার আগে এই যে আগের ম্যাথে তোমাদের কোনো প্রবলেম আছে নাকি একটু আমাকে বলো তো কমেন্টে, একটু আমাকে হচ্ছে তুমি কমেন্ট করে জানাও কার কোনো প্রবলেম আছে নাকি, প্রবলেম থাকলে আমি দেখতেছি, হ্যাঁ, ক্লিয়ার কিনা বা প্রবলেম আছে কিনা আমাকে জানাও। আচ্ছা, তো স্যার দেখো যেটা বলতেছিলাম যে তোমার এই যে হ্যাঁ 2 3 বিন্দু হতে 4x + 3y - 7 = 0 এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে, এবং তুমি যে পাদবিন্দুর স্থানাঙ্কটা বের করবা ওই স্থানাঙ্কের সাহায্যে বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব বের করতে বলা হয়েছে। ধরো স্যার আমার এই যে এখানটা বিন্দু আছে, বিন্দুটা কত 2 3, এবং এখানে একটা সরলরেখা আছে, সরলরেখাটা কত, সরলরেখার সমীকরণ হলো 4x + 3y - 7 = 0। এখন স্যার একটা বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বের করার সরাসরি ফর্মুলা আছে, কিন্তু এখানে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, ওই যে কি করতে হবে, বিন্দুর সাহায্যে তুমি যে পাদবিন্দুটা বের করবে ওই বিন্দুর সাহায্যে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, এখন কোন বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে ভাইয়া, তো চলো তোমাদেরকে দেখা দেই কোনটা স্থানাঙ্ক বের করতে বলছে। অ্যাকচুয়ালি এখানে যেটা করতে হবে, এই যে তুমি যে লম্বটা টান দিলা, এই যে এইটা হইলো কি অ্যাকচুয়ালি আমার কি পাদবিন্দু, এটা হলো কি আমার পাদবিন্দু স্যার, তোমাকে এটার স্থানাঙ্ক বের করতে হবে, তোমাকে এটার স্থানাঙ্ক বের করতে হবে স্যার, ঠিক আছে? আচ্ছা,
সো বিনতে আমিন বলছো ভাই 00 পয়েন্টটা বুঝি নাই। দেখো অ্যাকচুয়ালি 00 পয়েন্টটা হলো মূল বিন্দু, মূল বিন্দুকে আমরা 00 ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ, তো এখন স্যার তুমি যে এই ম্যাথে আমি যেটা করব আর কি, যে ধরো তুমি হচ্ছে আমি একটা নাম দেই ইচ্ছা মতো, ঠিক আছে। আমি ধরো ইচ্ছা মতো নাম দেই, ধরো এইটাকে আমি হচ্ছে নাম দিতে চাই পি বিন্দু। ধরো আমি এটাকে নাম দিলাম পি বিন্দু, এবং আমি ধরি স্যার এটা হলো আমার এবি সরলরেখা, আমাকে অ্যাকচুয়ালি এবি সরলরেখার সমীকরণ দিয়ে দিছে এটা, ঠিক আছে। আচ্ছা, এবং আমি ধরি এই যে পি বিন্দু থেকে এবি এর উপর একটা লম্ব টানলাম, এবং আমার লম্বটা হলো পিও। আমার লম্বটা হলো কি পিও, এটা হলো আমার লম্ব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি এখানে কি বলতে পারি স্যার, আমি এখানে বলতে পারি পিও রেখা এবি রেখার উপর লম্ব, পিও রেখা এবি রেখার ওপর লম্ব। হ্যাঁ, এটা অবশ্যই বলতে পারি, কারণ আমাকে তো এখানে বলেই দিছে যে তুমি পি বিন্দু থেকে একটা কি করছো, লম্ব টান দিছো। পি বিন্দু থেকে একটা লম্ব টান দিছো, কার উপর লম্ব টান দিছো, এ বি এর উপর একটা লম্ব টান দিছো। তো তার মানে পিও এটা অবশ্যই এ বি এর উপর লম্ব, পিও এটা অবশ্যই এ বি এর উপর লম্ব স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে স্যার তোমরা বলো লম্ব রেখা বের করার সিস্টেমটা কি ছিল, লম্ব রেখা বের করার সিস্টেমটা কি ছিল। এখন আমি যদি বলি সুতরাং পিও রেখার সমীকরণ, পিও রেখার সমীকরণ, পিও রেখার সমীকরণ কি হবে বলতো, আমার পিও রেখার সমীকরণ বুঝে আমি যেই সিস্টেম বলছি ওই সিস্টেমে y এর সহগ কত 3, y এর সহগকে डायरेक्टली বসাবা x এর সাথে, y এর সহগকে डायरेक्टली বসাবো x এর সাথে। এরপর এখানে আমার x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 4, 4 কে নেগেটিভ করব, 4 কে নেগেটিভ করলে কি হবে -4। আমার এখন y এর সহগ হবে -4, আমার এখন y এর সহগ হবে -4। আর ধ্রুবপদের বদলে আমি বসাবো প্লাস k, ধ্রুবপদের বদলে আমি বসাবো প্লাস k। সো 3x - 4y + k = 0। কি স্যার, ঠিক আছে, বুঝে গেছে কথা। আচ্ছা, তো তার মানে কি দাঁড়াইলো দেখো তো, যে কি বলছি, আমার y এর সহগকে তুমি সরাসরি দিবা x এর সাথে, এখানকার x এর সহগকে তুমি একে নেগেটিভ করবা, প্লাস থাকলে মাইনাস করবা, মাইনাস থাকলে প্লাস করবা, দেন নেগেটিভ করার পরে বা চিহ্ন পরিবর্তন করার পরে ওইটাকে y এর সহগের সাথে দিয়ে দিবা। এরপর লাস্টে তো আমার ধ্রুবপদের বদলে প্লাস কে লিখবা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমি পিও রেখাটা পাইলাম, আমি যে পিও রেখাটা পাইলাম এটা কোন বিন্দুগামী, এইটা 2 3 বিন্দুগামী, এই পিও রেখাটা 2 3 বিন্দুগামী, ঠিক আছে। তো তাহলে এখন লিখে দাও, যা যা 2 3 বিন্দুগামী, যা 2 3 বিন্দুগামী, যা 2 3 বিন্দুগামী স্যার, ঠিক আছে। তাহলে সুতরাং কি করব, 3 * 2 - 4 * 3 প্লাস k = 0। এখান থেকে আমার k এর মান কত চলে আসে 6, এখান থেকে স্যার আমার k এর মান চলে আসলো 6। তাহলে সুতরাং আমার পিও রেখার সমীকরণ কি, সুতরাং পিও রেখার সমীকরণ, সুতরাং পিও রেখার সমীকরণ 3x - 4y + 6 = 0। এই হলো আমার পিও রেখার সমীকরণ স্যার। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জানান, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা স্যার আমাকে জানান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, গুড, ভেরি, আরে অনেকে তো অঙ্ক করে ফেলেছে, শাবাশ। হ্যাঁ হ্যাঁ, গুড। হ্যাঁ, যে আব্দুল্লাহ ইমতিয়াজ, এরপর সাদমা সাকিব অমিয়, লিমন ইসরাত জাহান, তোমরা অঙ্ক করে ফেলেছো, ভেরি গুড। আচ্ছা, তো যে পিও রেখার সমীকরণটা বের করলাম, এখন খেয়াল করো, এই যে পিও রেখার সমীকরণ যে বের করলাম, পিও রেখার সমীকরণ বের করার পরে কি করতে হবে, আমার কাছে এবি রেখার সমীকরণটা আছে, আমার কাছে এবি রেখার সমীকরণ আছে, আমার কাছে পিও রেখার সমীকরণ আছে। তো আমি যদি এই দুটো সরলরেখাকে সমাধান করি, তাহলে আমি রেখাগুলোর ছেদবিন্দু পাবো, এবং রেখাগুলোর ছেদবিন্দুই হলো এই ও বিন্দুটা। এই পিও রেখা এবং এবি রেখার ছেদবিন্দু হলো কি ও। সো তার মানে এই রেখা দুইটা সমাধান করলেই আমি ও বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, মানে পাদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। এখন স্যার খেয়াল করো, যে এই যে আমার এটা হলো একটা সরলরেখা, এই যে 4x + 3y - 7 = 0, এটা হলো আমার 1 নম্বর সরলরেখা, মানে কি এবি রেখা। এইটা হলো আমার পিও রেখা, এটা হলো 2 নম্বর রেখা। এখন এই দুইটাকে স্যার আমি হচ্ছে সলভ করব ক্যালকুলেটরে, এই দুটাকে আমি ক্যালকুলেটরে সলভ করব স্যার, ঠিক আছে, ক্যালকুলেটরে সলভ করব।
তো যদি ক্যালকুলেটরে সলভ করে তাহলে মানটা কি আসে আমাকে জলদি জানাতো তোমরা। এটা ক্যালকুলেটরে সলভ করলে আনসার কি আসে একটু জলদি জলদি বলো। এটাকে ক্যালকুলেটরে যদি সলভ করি আনসার কি আসবে একটু জলদি জলদি বলে ফেলেন স্যার। এটাকে ক্যালকুলেটরে সলভ করলে আনসার কি আসবে? হ্যাঁ ঠিক আছে। তো যদি স্যার আমরা যদি এটাকে ক্যালকুলেটরে সলভ করি তাহলে দেখো আমার ছেদবিন্দু কি আসে, এই যে রেখাদ্বয়ের ছেদবিন্দু, রেখাদ্বয়ের ছেদবিন্দু। এবং আমার যদি ক্যালকুলেশনে ভুল না হয় রেখাদ্বয়ের ছেদবিন্দু হলো আমার অ্যাকচুয়ালি 25 এবং 95। আমার রেখাদ্বয়ের ছেদবিন্দু হলো অ্যাকচুয়ালি 25 এবং 95, ঠিক আছে। তো তার মানে অ্যাকচুয়ালি আমার এই যে ও বিন্দুর স্থানাঙ্ক, পাদবিন্দুর স্থানাঙ্ক কত? পাদবিন্দুর স্থানাঙ্ক হলো 2595। পাদবিন্দুর স্থানাঙ্ক হলো 2595, এখানে লিখে ফেলি 2595। এবং আমাকে কি করতে বলছে? আমাকে হচ্ছে এরপরে পিও রেখার দৈর্ঘ্য বের করতে বলছে। পিও রেখা এটার দৈর্ঘ্য বের করতে বলছে। দৈর্ঘ্য কেমনে বের করব? দৈর্ঘ্য বের করার তো সিস্টেম আমরা জানি। তো তাহলে চলো দৈর্ঘ্যটা বের করে ফেলি। এই যে আমার লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব is equal to root over 2 minus 2 by 5 whole square plus 3 minus 9 by 5 whole square, ঠিক আছে। এরকম সেটা চলে আসবে এবং এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো আমার আনসার চলে আসবে 2। এটাকে তুমি ক্যালকুলেশন করলে আমার লম্ব দূরত্ব চলে আসবে 2 একক। 2 একক চলে আসবে আমার আনসার স্যার, ঠিক আছে। তোমাদের মধ্যে অনেকে দেখলাম ভুল আনসার দিছো, একজনকে দেখলাম আনসার দিছো 4, বাট এটা একদমই রং। আনসার 4 হবে না, ঠিক আছে, আনসার হবে 2। ওকে। হ্যাঁ সাতমান সাকিব, হ্যাঁ বাসায় বিয়ে করেছিল জানাই দাও, সমস্যা নেই। ভাইয়া ক্যালকুলেটর কিভাবে সলভ করে? সিফাত উল্লাহ সরকার, তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিবা হাউ টু সলভ টু ইকুয়েশনস, হাউ টু সলভ টু ইকুয়েশনস ইন, ধরো তোমার ক্যালকুলেটরের মডেল যেটা MS100 অথবা FX 991, যাই হোক এত ইন ক্যালকুলেটর, ঠিক আছে। সো এটা দিলে তুমি দেখো ইউটিউবে সুন্দর সুন্দর কি চলে আসবে, টিউটোরিয়াল চলে আসবে স্যার, ঠিক আছে। আচ্ছা ওকে। এই মাইনাস আসবে না তো? মাইনাস আসে কোথাও দেখো তো বিন্দুগুলোতে, না ছেদবিন্দু মনে হয় মাইনাস আসে না, তোমার মনে হয় ভুল হয়েছে কোথাও, তোমার ক্যালকুলেশনে ভুল হয়েছে, ছেদবিন্দু মাইনাস আসার কথা না। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ফয়সাল আহমেদ রুদ্র, আরে কইস না ভাই, স্ট্রেট লাইন নিয়ে আমিও প্যারায় আছি, অনেক বিশাল চ্যাপ্টার। এবং আমিও দেখতেছই, আমি কিন্তু হচ্ছে একবার ভাবছিলাম যে কম কম ম্যাথ করে শেষ করে দেওয়ার জন্য, এবং আমাকে বলা হয়েছিল যে আচ্ছা একটু কম কম করে তাতে শেষ করে দেওয়ার জন্য, বাট আমি এবার কমায় শেষ করতে পারি না, আমার মধ্যে খুঁত খুঁত থাকে। মানে যা যা দরকার আমি স্টুডেন্টকে সব পড়ায় দিব, যাতে স্টুডেন্ট যাতে এটা বলতে না পারে যে ভাইয়া পড়ায় নাই। কেউ যদি না পড়ো তাহলে স্টুডেন্ট এটা আফসোস করবে যে ভাইয়া পড়াইছিল কিন্তু আমি পড়ি নাই, ঠিক আছে। আচ্ছা তো আমার আনসার হবে এটা, ঠিক আছে। ওকে। তো এই ম্যাথ বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি আপনি জানাও তো। হ্যাঁ হ্যাঁ ভাই, যে নওশিন জামান এক্সামে হচ্ছে তুমি ক্যালকুলেটর সলভ করো, এই যে মানটা আসছে না এটা হাতে করার কোনো দরকার নাই, ক্যালকুলেটর সলভ করে ডিরেক্টলি নিয়ে আসবা, দেখবা যে 1 ও 2 সমাধান করে পাই, ঠিক আছে, 1 ও 2 সমাধান করে পাই। ওকে আচ্ছা হুম ওকে ফাইন হুম আচ্ছা। তো সেম হ্যাঁ ক্যালকুলেটর উপর অপারভাইডার ক্লাস আছে, ভেরি গুড, হ্যাঁ অপারভাইডার ক্লাস আছে। আচ্ছা তো এই হলো স্যার অবস্থা, ঠিক আছে। তো দেখো এখন রিপিট করতে বলছো, আমি একটু ছোট করে রিপিট করে দেই। তো কি হলো স্যার, দেখো আমাকে হচ্ছে বলছে 2 3 থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকতে হবে। সো আঁকলাম লম্ব। তো লম্ব আঁকার পর আমি দেখলাম এই যে পিও রেখাটা আছে, পিও রেখা হলো এবি রেখার উপর লম্ব। তো এখন এই যে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? এই যে লম্ব রেখার সমীকরণ বের করার সিস্টেম হলো, দেখো এখানকার y এর সহগ যাবে x এর সাথে, এখানকার x এর সহগকে নেগেটিভ করো, 4 কে নেগেটিভ করলে হয় -4, -4 কে বসায় দাও y এর সাথে, আর এরপর তোমার ধ্রুবপদের বদলে বসে প্লাস কে। এখন দেখো এই পিও রেখাটা কোন বিন্দুগামী? 2 3 বিন্দুগামী। সো এই যে আমি কি করলাম 2 3 বিন্দু দিয়ে পাঠিয়ে দিলাম। আমার একটা রেখা যদি কোন একটা বিন্দুগামী হয় তাহলে আমি ওই বিন্দুটা ওই রেখার সমীকরণে বসাতে পারি। সো আমি চাইলে 2 3 বিন্দুটা সমীকরণে বসাতে পারবো। বসানোর পর কে এর মান পেয়ে গেলাম 6, কে এর মানটা বসানোর পর পিও রেখার সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি এবি রেখার সমীকরণ জানি, পিও রেখার সমীকরণ জানি, এদেরকে যদি সমাধান করি তাহলে এদের ছেদবিন্দু ও পাবো। এই ওটাই হলো অ্যাকচুয়ালি আমার লম্বের পাদবিন্দু স্যার, ঠিক আছে।
আচ্ছা, তো রেখার ছেদবিন্দু পেয়ে গেলাম। এখন দেখো স্যার, আমার কাছে পি বিন্দুর স্থানাঙ্ক আছে, ও বিন্দুর স্থানাঙ্ক আছে। আমি এদের দূরত্ব ডিরেক্টলি বের করে ফেলতে পারি স্যার। ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো নেক্সটে যাই। ওকে, তো এই ম্যাথটা দেখো স্যার, এবারে কি আছে বলতে দেখা হচ্ছে x is equal to t, y is equal to 2t plus 1 এবং x is equal to 2t, y is equal to minus t minus 4। রেখা দুটি -2 -3 বিন্দুতে পরস্পর লম্বভাবে ছেদ করে। কি ঠিক আছে? আচ্ছা, তো এখন তো অনেকে বলবা ভাইয়া আমি তো দেখতেছি এইখানে 4টা আছে, আমিও দেখতেছি এখানে এরকম 4টা আছে, কিন্তু ওরা তো বললো এই যে আমি তো ভাই দেখি যে এখানে 4টা আছে, কিন্তু ওরা তো বললো ভাইয়া রেখা 2টা, কাহিনী কি? আমি এখানে দেখতেছি আমার আছে 4টা, আমি এখানে দেখতেছি আমার আছে 4টা, কিন্তু এখানে বলা হচ্ছে রেখা আবার 2টা। ওমা 4 2 কাহিনী কি? ওরা এই 4 কে 2 বানাইলো কিভাবে? দেখি তো, কে বলতে পারো ওরা এই 4 কে 2 বানাইলো কেমনে? দেখি কাদের এই চ্যাপ্টারটা পড়া হইছে বা কাদের বেসিকটা ভালো আছে, দেখি তো স্যার, বলে ফেলো তো, দেখি কারা কারা পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চিল চিল। হুম, হ্যাঁ হ্যাঁ, ফাতিমা মারিয়া, হ্যাঁ সমস্যা নাই। তোমরা স্যার আমাকে এখানে বলো যে এইখানে আমি তো দেখতে পাচ্ছি যে আমার অ্যাকচুয়ালি আসার কথা 4টা, x equal to t, y equal to t plus 1, x equal to 2t, y equal to minus t minus 4, এরকম তো আমার 4টা আছে, কিন্তু আমাকে এখানে বলা হচ্ছে সমীকরণ 2টা, তার কাহিনী কি? সমীকরণ 2টা তার কাহিনী কি? সমীকরণ 2টা তার কাহিনী কি? কে বলতে পারবা? আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। স্যার দেখো, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাকে এখানে দেখো একটা সমীকরণ, আমার একটা সমীকরণে কি থাকে? আমার একটা সমীকরণে x থাকে, y থাকে। আমার একটা সমীকরণে সাধারণত x ও থাকে, y ও থাকে। তো এইখানে এই দেখো x কে t দ্বারা প্রকাশ করা হয়েছে, y কে t দ্বারা প্রকাশ করা হয়েছে। এগুলোকে বলা হয় পরামিতিক সমীকরণ। এগুলোকে বলা হয় পরামিতিক সমীকরণ, একটা প্যারামিটার দিয়ে প্রকাশ করা। এগুলোকে কি করা হয়েছে? একটা প্যারামিটার দিয়ে প্রকাশ করছে। একটা কি করা হয়েছে? একটা প্যারামিটার দিয়ে প্রকাশ করা হয়েছে স্যার। ঠিক আছে? আচ্ছা, তো এই কারণে কি করতে হবে স্যার, আমার যখন এরকম পরামিতিক সমীকরণ থাকবে, আমার পরামিতিক সমীকরণ থাকবে 2টা, ওই 2টা সমীকরণ মানে x এর জন্য একটা, y এর জন্য একটা, দেন ওই 2টাকে একটা বানায় ফেলতে হবে। সো অ্যাকচুয়ালি এখানে আমাকে যেটা করতে হবে, এই 2টাকে একটা সমীকরণ বানায় ফেলতে হবে এবং একইভাবে এই 2টাকে অন্য একটা ভিন্ন সমীকরণ বানায় ফেলতে হবে স্যার। ঠিক আছে? এখন দেখি আমি প্রথমে এটা কাজ করি। x is equal to t এবং y is equal to 2t plus 1। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি কি করবো? এই যে t এর মান কত? t এর মান হচ্ছে x, t এর মান এখানে বসায় দাও। তাহলে আমার কি চলে আসে? y is equal to 2x plus 1। y কে ওই সাইডে নিয়ে যাও, তাহলে আমার চলে আসে 2x minus y plus 1 is equal to 0। এই যেটা হলো আমার 1 নং সরলরেখা। কি বুঝতে পারছো? এগুলো হলো পরামিতিক সমীকরণ। তো পরামিতিক সমীকরণ নিয়ে আমাকে এভাবে কাজ করা লাগে। পরামিতিক সমীকরণ নিয়ে আমাকে হচ্ছে এভাবে কাজ করতে হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। সো গেল এটা। এরপরে খেয়াল করো যে কি করব? এরপরে হচ্ছে স্যার এই যে এখানেও সেম x is equal to 2t এবং y is equal to -t -4। ঠিক আছে? এখান থেকে দেখো তো, আমি এখন এদের নিয়ে কাজ করব। এখানে হচ্ছে x এর মান দেওয়া আছে 2t, তাহলে শুধু t এর মান কত? শুধু t এর মান হচ্ছে x/2। শুধু t এর মান হলো x/2। উপর থেকে এই t এর মানকে নিয়ে নিচে বসাও। y is equal to minus t এর বদলে আমি বসাই দেই x/2, এখানে আসলো -4। উভয় পক্ষে যে তুমি সবগুলাকে বাম সাইডে নিয়ে যাও এবং 2 দিয়ে গুণ দাও, তাহলে আমার চলে আসবে x plus twice y plus 8 is equal to 0। এই যে স্যার, এটা হলো আমার 2 নাম্বার সমীকরণ। সো অ্যাকচুয়ালি পরামিতিক সমীকরণ থেকে আমি নরমাল সমীকরণ নিয়ে আসলাম কিভাবে? ওই t টাকে সরায় দিয়ে, t টাকে ভ্যানিশ করে দিলাম। কি করলাম? এখানে t কে ভ্যানিশ করলাম। t কে ভ্যানিশ করলাম। কি বুঝে গেছে? t কে ভ্যানিশ করে দিলাম। শেষ। স্যার বুঝে গেছে? ওকে, ক্লিয়ার? ওকে, হয়েছে স্যার। হুম, এইটুকু স্যার বুঝতে পারছো কিনা তোমরা? তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা?
তোমরা এইটুকু স্যার বুঝতে পারছো কিনা স্যার? এইটুকু বুঝতে পারছো কিনা স্যার? জলদি জলদি আমাকে জানাও। হুম, হ্যাঁ ক্লিয়ার হয়েছে? আচ্ছা ভাই ক্লিয়ার, ভেরি গুড, ওকে। আচ্ছা আচ্ছা, এবং তোমরা হচ্ছে আমাকে আরো একটা জিনিস জানাও যে তোমাদের হচ্ছে এমসিকিউ সলভিং ক্লাস এবং সিকিউ সলভিং ক্লাস এগুলোর উপর কয়টা করে ক্লাস রাখলে ভালো হয়? এমসিকিউ সলভিং ক্লাস এবং সিকিউ সলভিং ক্লাস, এমসিকিউ সলভের উপর কয়টা ক্লাস রাখলে ভালো হয়, সিকিউ সলভের উপর কয়টা ক্লাস হলে তোমাদের ভালো হয়, একটু আমাকে জানাও স্যার। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো ওকে। তো দেখো দুটো সমীকরণ পেয়ে গেছি। এখন তোমার কাজ কি 1 ও 2 নং সমাধান করা। 1 ও 2 নং সমাধান করা, ঠিক আছে? তো এখন লেখো স্যার, এই যে 1 ও 2 নং সমাধান করে পাই, 1 ও 2 নং সমাধান করে পাই। স্যার 1 আর 2 নাম্বার সমাধান করো, সমাধান করে आंसर কি আসে আমাকে জানাও। 1 ও 2 নং সমাধান করো, সমাধান করে आंसर কি আসে আমাকে জানাও। তো আমি স্যার যে কাজটা করি এটা হলো 1 নং রেখার ঢাল বের করি। 1 নং রেখার ঢাল, 2 রেখার ঢাল লাগবে, তার কারণ কারণ কি লম্ব ভাবে ছেদ করে, এটা তো আমাকে দেখাইতে হবে। এখন লম্ব ভাবে ছেদ করে কিভাবে বলবো, রেখা দুটোর ঢালের গুণফল -1 আসে, এটা দিয়ে বলে দিব। আচ্ছা, 1 নং রেখার ঢাল, 1 নং রেখার ঢাল কি হবে? দেখো y 2x + 1, এটাকে স্যার যদি আমি কার সাথে তুলনা দেই, y mx + c এর সাথে তুলনা দেই, তাহলে x এর সহগটাই হচ্ছে ঢাল। তো তার মানে এই দেখো আমার 1 নং রেখার ঢাল হলো 2, ঠিক আছে? আচ্ছা, তো এখন 2 নং রেখার ঢাল কত? আমাকে স্যার যদি তোমরা বলে ফেলো তো 2 নং রেখার ঢাল কত? এটা হলো আমার 2 নং রেখা, এই যে এটা হলো 2 নং রেখা। এখানে x এর সহগটাই হলো আমার ঢাল। এখানে x এর সহগ কত বাচ্চারা? জলদি জলদি বলে ফেলো। x এর সহগ কত বাচ্চারা? জলদি জলদি বলে ফেলো তো, ঠিক আছে? জলদি বলে ফেলো। আচ্ছা, হ্যাঁ, আমার এই দেখো এইখানে আমার x এর সহগ কত? দেখো -x/2 মানে কি? -x/2 মানে হচ্ছে -12x। -x/2 মানে হলো -12x, ঠিক আছে? এই ভিডিও কি পজ হয়ে গেছে জাকিয়া? হ্যাঁ জাকু আছো? হ্যালো? হ্যাঁ জাকিয়া আছো? আমার কথা শোনা যায়? হ্যালো? জাকিয়া তোমার মাইক মিউট, কথা শোনা যাচ্ছে না। ভিডিও পজ কেন? এই এখন কি ঠিক আছে নাকি দেখি? হ্যাঁ, নাও অল রাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না আমি দেখলাম যে এই যে আমি হচ্ছে সবসময় তোমার হচ্ছে ইয়া করে বসি আর কি, যে ইয়াটা নিয়ে বসি। সো অনেকে বলছিল ভাই পজ হয়ে গেছে। সো হ্যাঁ, এই জিনিসটা ভালো। যদি কখনো কোনো টেকনিক্যাল ফল্ট হয় সবাই সেম কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে আমি বুঝবো। ওকে? এবং যখন কোনো ক্রিটিক্যাল সমস্যা হবে এরকম, তখন স্যার কেউ হচ্ছে অন্য কমেন্ট করিও না। হ্যাঁ, এখন মনে হয় সব ঠিক আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, নাও ক্লিয়ার, ওকে ফাইন। আমার খুব সম্ভবত তোমাদের জাকির আপুর মনে হয় নেট একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, তো যাকে বলে এটা মনে হয় একটু প্রবলেম হয়েছে, আমার যা মনে হচ্ছে এই সাইড থেকে। ওকে, আচ্ছা, তো আমার মনে হয় সব ওকে আছে, আমরা তাহলে শুরু করতে পারি। হ্যাঁ, হ্যাঁ সব ওকে আছে, আমরা আবার শুরু করতে পারি। আচ্ছা, তো স্যার দেখো যেটা বলতেছিলাম সেটা হলো, হুম, তো আমার তাইলে এই যে -x/2 লেখা যে কথা, -12x লেখা হলো অ্যাকচুয়ালি একই কথা স্যার, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে এই যে এখানকার x এর সহগ কত? x এর সহগ হলো আমার -12। এখন স্যার ঢাল দ্বয়ের গুণফল বের করি। ঢাল দ্বয়ের গুণফল, ঢাল দ্বয়ের গুণফল কি হবে? ঢাল দ্বয়ের গুণফল হলো m1 m2 2 -12। সো অ্যাকচুয়ালি কি আসলো? -1। তো তার মানে কি বলতে পারি? সুতরাং রেখাদ্বয় পরস্পর লম্ব। আমি বলতে পারি অ্যাকচুয়ালি যে আমার রেখাদ্বয় পরস্পর লম্ব, বা হচ্ছে রেখাদ্বয় পরস্পর লম্ব ভাবে ছেদ করে স্যার, ঠিক আছে? সো লম্বের পার্টটা শেষ। এখন স্যার এই যে তুমি 1 আর 2 কে সলভ করো, তুমি কি করবে? 1 নাম্বার আর 2 নাম্বারটা সলভ করবা। যদি তুমি 1 নং ইকুয়েশন আর 2 নং ইকুয়েশন সলভ করো তাহলে কি পাবা? তাহলে তুমি পেয়ে যাবা এই যে x এবং y এর মান পেয়ে যাবা কি? তোমার -2 -3। এটা মান পেয়ে যাবে -2 -3। কি স্যার বুঝতে পারছো? তো মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হলো যে আমার রেখা দুইটা যে বের করলাম অ্যাকচুয়ালি পরামিতিক সমীকরণ থেকে যে দুটো রেখা বের করলাম, এই দুইটা রেখা আমার হলো -2 -3
বিন্দুতে কি হয় -2 -3 এই বিন্দুতে পরস্পরকে ছেদ করে এবং পরস্পরকে কিভাবে ছেদ করে পরস্পরকে লম্বভাবে ছেদ করে। সো যা যা বের করতে বলছিল বিন্দুটাও বের করে ফেলছি, এই যে লম্বভাবে ছেদ করে এটাও আমরা ঠিক আছে প্রুফ করে ফেললাম স্যার। ঠিক আছে আচ্ছা আচ্ছা এই একজন বলতেছো পজ হয়ে যায় মাঝে মাঝে, এই ভিডিও কি মাঝে মাঝে পজ হয়ে যায় নাকি একবারই হয়েছিল? ভাইয়া ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে না? হ্যাঁ এখন আচ্ছা ঠিক ঠিক আছে আছে। একদম। হুম। আচ্ছা সো নেক্সটে যাই। আচ্ছা হ্যাঁ কেউ একজন বলছো এই ম্যাথটা 30 মিনিট আগে সলভ করতে না পেরে ম্যাথ করা ছেড়ে দিছো। স্যার আমি তোমাদেরকে আগেই বলছি তোমাদের জাস্ট হচ্ছে সায়েন্সের উপর ভরসা রাখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ চ্যাপ্টারে কোন টাইপের ম্যাথ বাদ যাবে না। আমি কিন্তু দেখো আমরা কিন্তু এখন আছি 60 নাম্বার ম্যাথে। তুমি নিজেই বলো তোমার প্রাইভেট বিষয় করে 60টা ম্যাথ করাই দিবে? তো চ্যাপ্টার তো শেষ না, আমরা তারা ম্যাথ করতেছি। তোমরা গিয়ে দেখো মোটামুটি আমরা 75 76টা ম্যাথ করে ফেলবো। এক চ্যাপ্টার থেকে 75 76 ম্যাথ তোমার প্রাইভেট বিষয় করাই দিবে না স্যার, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমার প্রাইভেট বিষয় এত ম্যাথ করাই দিবে না। ঠিক আছে যত ম্যাথ না আমরা করে দিচ্ছি তোমাকে। আচ্ছা তো অ্যাকচুয়ালি আমি আরো ম্যাথ করাইতাম কিন্তু এই যে বেশি ক্লাস দিলে তোমরা আবার চিল্লাও যে ভাই প্যারা হয়ে যেতেছে, এই যে ক্লাস করতে পারি না, শরীরে মাথা ব্যথা করে, এই ব্যথা করে সেই ব্যথা করে, এই কারণে নাইলে তো আমি হচ্ছে তোমাদেরকে আরো পড়াইতাম, বইয়ের সব ম্যাথ করাই দিতাম। খালি তোমাদের কারণেই পারি না, খালি তোমাদের কারণেই পারি না স্যার। ঠিক আছে আচ্ছা তো মাঝখান থেকে বলে আটকে গেছিলাম, কেউ কেউ বলছে রিপিট করার জন্য, তো আমি একটু আরেকবার রিপিট করে দিই। ঠিক আছে আচ্ছা তো খেয়াল করো স্যার, ঠিক আছে খেয়াল করো মানে হচ্ছে আমাকে দেওয়া কি দেওয়া আছে যে দেখাও যে x = t y = t + 1 এবং মানে যেখানে আমার কি দেওয়া আছে সো চারটা এরকম সমীকরণ দেওয়া আছে। চারটা সমীকরণ দেখে দেওয়া আছে, চারটা সমীকরণ বলছে রেখা দুইটা। মনে রাখবেন স্যার এই যে t এর সাহায্যে যাদেরকে প্রকাশ করা হয় এদেরকে বলা হয় পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ থাকলে আমার দুইটাকে মার্জ করে একটা বানাইতে হয় এবং এটার সিস্টেম কি, সিস্টেম হলো আমার t এর ভ্যালু সাবস্টিটিউট করতে হয় বা প্রতিস্থাপন করতে হয়। এই যে সমীকরণ থেকে আমি t এর মান পাইলাম x, এই সমীকরণে t এর বদলে x বসে দিলাম, আমি সমীকরণ পেয়ে গেলাম। সেকেন্ডটা তো সেম, এখানে আমার দেওয়া আছে x = 2t, এখান থেকে আমি t এর মানটা বের করলাম, t এর মানটা বের করার পর এই t এর মান এই সমীকরণে বসায় দিলাম, তাহলে আমি কি পেয়ে গেলাম, তাহলে কিন্তু স্যার আমি তোমার দ্বিতীয় রেখাটারও সমীকরণ পেয়ে গেলাম। এক নং রেখার সমীকরণ পাইছি, দুই নং রেখারও সমীকরণ পাইছি। এক নং আর দুই নং আমি যদি সমাধান করি তাহলে পেয়ে যাবো এইটা। এক নং ও দুই নং সমাধান করলে আমি স্যার পেয়ে যাবো এইটা স্যার। ঠিক আছে আচ্ছা ফাইন ভেরি গুড পাইলাম। তো এখন কি করব স্যার সেটা হলো হ্যাঁ নওশিন জামান ওটাই অ্যাকচুয়ালি ঢাল নির্ণয়ের শর্টকাট, বাট আমি হচ্ছে যেটা বলে যে তোমার হইতেছে ওভাবে না গিয়ে নরমাল নিয়মে করো, কারণ হচ্ছে শর্টকাট মনে রাখবা, যেগুলো হচ্ছে একটু বড় বড় ম্যাথ ওগুলো শর্টকাট মনে রাখবা, এত বেশি শর্টকাট মনে রাখতে গেলে পরীক্ষার হলে মনে রাখতে পারবো না। ঠিক আছে তো পরীক্ষা মানে আমি তো স্যার অনেক বেশি পরীক্ষা দিছি। আচ্ছা এবং হচ্ছে তোমাদের যে প্রবলেমটা যে তোমাদের যে ভুলগুলো হয় যে তোমরা হচ্ছে অ্যাকচুয়ালি দেখবা যে বাসায় পড়ে গেছে এবং এই জিনিসটা সবারই হয়েছে এবং আমি এটা বলতে পারি যে সবারই হয়েছে। কি জিনিসটা ভাইয়া প্রিপারেশন খুব ভালো, অঙ্ক সবই পারি, ওই আমার পরীক্ষার সময় কমন পড়ছে কিন্তু পরীক্ষার সময় গিয়ে হয় ভুলে গেছি, ক্যালকুলেশনে ভুল হয়েছে, সময় ছিল না, এরকম নানাবিধ সমস্যা, এরকম নানাবিধ সমস্যা। তার কারণ একটাই, তার কারণ হলো পরীক্ষা না দেওয়া, তার কারণ হলো বেশি বেশি করে পরীক্ষা না দেওয়া। তো এই কারণে আমি যেটা করছি ওই যে আমাদের অপার ভাইয়ের কি অপার ক্লাসরুম আছে, আমাদের গ্রুপ আছে সায়েন্স সেন্টার, আমি সায়েন্স সেন্টারে এই যে শর্ট সিলেবাসের জন্য একটা এক্সাম অ্যারেঞ্জ করছি। 86টা এক্সাম, কয়টা পরীক্ষা হবে, অলমোস্ট 86টা, শর্ট সিলেবাসের উপর 86টা এক্সাম হবে। বাংলা, বায়োলজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব চ্যাপ্টার ওয়াইজ হবে, দুইটা করে চ্যাপ্টার নিয়ে হবে, তারপর সাবজেক্ট ওয়াইজ হবে, মানে পরীক্ষার উপর পরীক্ষা। এগুলা নেওয়ার কারণটা কি, তার কারণ হচ্ছে এই যে তোমাদের যে ভীতি আছে ক্যালকুলেশনে ভুল হয়, পরীক্ষার সময় পাও না, এই জিনিসগুলো যাতে না হয়। ঠিক আছে সো অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের হচ্ছে যে তোমার এরকম সায়েন্স সানডে হচ্ছে এরকম অবজেক্ট পরীক্ষা নেওয়া হচ্ছে সেটা, এবং আমাদের তো হচ্ছে ক্রাশ কোর্সও হবে, বাট ক্রাশ কোর্স একদম পরে হবে গিয়ে। সো আমাদের এখানে অলমোস্ট 60 এক্সাম থাকবে। সো তোমাদের যাদের প্র্যাকটিস করা হয় নাই, তো তোমরা চাইলে এখানে করতে পারো, যাদের প্র্যাকটিস করা হয় নাই স্যার। ঠিক আছে যাদের প্র্যাকটিস করা হয় নাই তার হচ্ছে আমার যে গ্রুপটা আছে সায়েন্স সেন্টার, তো ওখানে তোমরা এটা করতে পারবে স্যার। ঠিক আছে এবং খুবই কম দামে 250 টাকা মাত্র। ঠিক আছে তো চাইলে করতে পারো। এবং কারা করবা, করবা যারা প্র্যাকটিস করো না, তোমার নিজেই জানো, তুমি নিজেই জানো তুমি কতটুকু পড়াশোনা করো, তুমি কতটুকু পড়াশোনা করো এটা তুমি নিজে জানো, আর কেউ জানে না, আমিও জানি না, তোমার আব্বা আম্মাও জানে না। তো
তো তোমার যদি কনফিডেন্সের অভাব থাকে, পরীক্ষা দিলে স্যার কনফিডেন্স লেভেল বাড়ে। এখন একটা জিনিস তুমি হচ্ছে একটু বোঝার চেষ্টা করো, সেটা হল যে নবরডামে ছেলেরা ভালো করে কেন। আমার সময় হচ্ছে নবরডামে চান্স পেলে মনে হয় বুয়েটে তোমার 360 না 70 জন। তার কারণ কি? তুমি যে চালে ভাত খাও ও সে চালেরই ভাত খায়, তুমি যে মুড়ির মাংস খাও ও সে মুড়ির মাংসই খায়। সো ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হলো আমি যখন নবরডামে ছিলাম, নবরডামে আমি 97টা পরীক্ষা দিচ্ছি, আমার এখন খেয়াল আছে 100 হয় নাই, এটা কারণে আমার খুব খারাপ লাগে এখনো। নবরডামে আমি পরীক্ষা দিচ্ছি 97টা। তো 97টা পরীক্ষা দিতে তো আমার কাছে পরীক্ষা কোনো ব্যাপারই না রে, মানে সবাই আল্লাহ পরীক্ষা আছে, প্রিপারেশন নাই, ভয় শেষ। আরে পরীক্ষা কোনো ব্যাপার হলো? মানে আমরা হচ্ছে পরীক্ষা হলে যেতাম চিল করতে, পরীক্ষা দিতে পরীক্ষা আমাদের কাছে আমার ডাল ভাত হয়ে গেছিল। এটা নর্মাল সবার কাছে পরীক্ষা দিয়ে দিতে। সো অ্যাকচুয়ালি যারা যারা বেশি বেশি পরীক্ষা দেয়, ঠিক আছে, তারাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কি হবে, তো ভালো করতে পারবো স্যার। ঠিক আছে, তো হচ্ছে যে আমি সেটা এক্সাম নেওয়া শুরু করে দিব খুব তাড়াতাড়ি, ঠিক আছে, যাতে হচ্ছে তোমাদের প্র্যাকটিস ভালো আর কি। হ্যাঁ, তো এই হলো আর কি অবস্থা। ঠিক আছে, তো এই হলো কাহিনী। আমরা সামনে প্রসিড করি। তো আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম স্যার তোমাদেরকে, সেটা হলো এই যে আমার স্যার দুটো রেখা পাইলাম, এই দুটো রেখার মধ্যে এক নং রেখার ঢাল কি, এক নং রেখার ঢাল কিভাবে বের করবো? যে y = mx + c এর সাথে তুলনা করব। y = mx + c, যেখানে x এর সহগটা ঢাল নির্দেশ করে। তো এখানে x এর সহগ কত? 2, এবং 2 নং রেখা, এই যে 2 নং রেখা, এখানে x এর সহগ কত? -1/2। সো রেখা দুটো ঢাল পেয়ে গেলাম, ঢাল দ্বয়ের গুণফল বের করে দেখলাম এটা ঢাল দ্বয়ের গুণফল -1। সো তার মানে রেখা দুটো যে পরস্পরকে ছেদ করে, কিভাবে ছেদ করে? লম্বভাবে ছেদ করে পরস্পরকে, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি আমি রেখা দুটো ছেদবিন্দু পেয়ে গেছি কত? -2 -3, যেটা কিনা আমাকে প্রশ্নে প্রুফ করতে বলছিল। এই হলো আর কি অবস্থা, ঠিক আছে। আচ্ছা, এই হলো গেল। নেক্সটে যাই। নেক্সটে যাই। হ্যাঁ, তো নেক্সট ম্যাথ স্যার, এই যে কি ম্যাথ দেওয়া আছে, বলা আছে এই ম্যাথটা শুধু দাগায় রাখো, এই ম্যাথটা কি পরীক্ষা আসার মতো। আরে ভাই সমবিন্দু ম্যাথ পরীক্ষা আসার কি আছে? এই ম্যাথটা হলো স্যার তোমার সায়েম ভাইয়া আর সাজান ভাইয়ার মিলিত ম্যাথ, সায়েম প্লাস সাজান স্যার, এদের দুইজনের মিলিত ম্যাথ। তার কারণ কি? তার কারণ হলো এই ম্যাথে সরলরেখাও আছে, এই ম্যাথে নির্ণায়ক আছে। এই ম্যাথে হচ্ছে সরলরেখাও আছে, এই ম্যাথে নির্ণায়ক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তো এখন স্যার কি করব স্যার, খেয়াল করো এই ম্যাথটা হলো যে স্পেশালি সলভ করতে হবে স্যার, ঠিক আছে। স্পেশালি এই ম্যাথটাকে সলভ করতে হবে। খেয়াল করো কি করব। তো এই ম্যাথটা তোমরা একটু স্টার্ট দাও তো, এই ম্যাথটা দেখো তো কতদূর আগাইতে পারো তোমরা নিজেরা। এই ম্যাথটা একটু স্টার্ট করো, আমি তো দেখবো তোমরা কতটুকু আগাইতে পারো। এই ম্যাথটা দেখে মনে হয় সহজ, আর একটা নির্ণায়ক বানাবো, খেলা শেষ। বাট অ্যাকচুয়ালি এই ম্যাথটা কিন্তু অলমোস্ট 2 পেজের ম্যাথ। এই ম্যাথটা কিন্তু অলমোস্ট 2 পৃষ্ঠা লাগে অলমোস্ট ম্যাথটা করতে, ঠিক আছে, অনেক বিষয়। আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস খেয়াল করো স্যার, যে তোমার রেখাত্রয় সমবিন্দু হয় কখন? আমরা যখন তোমাদেরকে পড়াইছিলাম, তোমাদের কিন্তু আমরা একটা জিনিস বলছিলাম যে তিনটা রেখা আমার সমবিন্দু, মানে তিনটা রেখা একই পয়েন্ট দিয়ে যাবে কোন শর্তে? শর্ত হলো এদের x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক, এই তিনটা দ্বারা গঠিত নির্ণায়কের মান যদি শূন্য হয়, ঠিক আছে। মানে হলো অ্যাকচুয়ালি আমার রেখাত্রয় সমবিন্দু হবে যদি এই যে এখানকার x এর সহগ হলো a, এখানকার x এর সহগ হলো b, এখানকার x এর সহগ হলো c। সো x এর সহগ সব এক জায়গায় বসবে। দেন এখানে y এর সহগ হলো b, এখানে y এর সহগ c, এখানে y এর সহগ a, এবং এখানে ধ্রুবপদের সহগ হলো c, এইখানে আমার ধ্রুবপদ হলো a, এখানে ধ্রুবপদ হলো b। এই যে এদের দ্বারা গঠিত নির্ণায়কের মান হবে শূন্য, এদের দ্বারা গঠিত নির্ণায়কের মান হবে শূন্য। মানে আমার x এর, আমার হচ্ছে তিনটা রেখার x এর সহগ, তিনটা রেখার y এর সহগ এবং তিনটা রেখার z এর সহগ যদি শূন্য হয়, কেবলমাত্র সেই ক্ষেত্রেই কি হবে? রেখাত্রয় সমবিন্দু হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন কি করব স্যার দেখো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে স্যার যে কাজটা করতে হবে আমাদেরকে, সেটা হলো এই জায়গা নির্ণায়ক পেয়ে গেলাম, এখন নির্ণায়কটা সলভ করতে হবে। তুমি কি ডিরেক্টলি সলভ করা শুরু করে দিবা? তুমি কি ডিরেক্টলি নির্ণায়কটা বিস্তার করবা, নাকি অন্য কিছু করবা? চলো দেখি স্যার।
এইখানে ম্যাথটা ডিরেক্টলি করা যাবে না, ম্যাথটা ধাপ করে গুনটুন দিয়ে করা যাবে না, অনেক কাজ করতে হবে। এবং স্যার 2 পেজ ফাঁকা রাখো, অঙ্কটা অলমোস্ট 2 পেজ স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমরা আমাকে বলো যে আমি যখন স্যার নির্ণায়ক সলভ করি তখন আমার একটা লক্ষ্য থাকে। কি লক্ষ্য? আমি এটা সবসময় বলে থাকি। সেটা কি? সেটা হলো, এই যে একটু লিখে দিই এখানে, নির্ণায়কের সিস্টেম একটাই। এখন থেকে আমার জীবনের একটাই লক্ষ্য ভাই, এখন থেকে আমার জীবনের এখন থেকে আমার জীবনের একটাই লক্ষ্য ভাই, এখন থেকে আমার জীবনের একটাই লক্ষ্য ভাই, যেভাবেই হোক, যেভাবেই হোক একটি সারি বা কলামে, যেভাবেই হোক একটি সারি বা কলামে একটা না দুইটা, যেভাবেই হোক দুইটি সারি বা কলামে শূন্য আনতে চাই। ঠিক আছে? এইটুকু করতে পারলেই খেলা শেষ। আমার নির্ণায়ক সলভ করার মূল মন্ত্র হলো এটা। এখন থেকে আমার জীবনের একটাই লক্ষ্য ভাই, যেভাবেই হোক দুটি সারি বা দুটি কলামে শূন্য আনতে চাই। যদি তুমি যে কোনো একটা সারি বরাবর যেটা শূন্য আনতে পারো বা যে কোনো একটা কলাম বরাবর যেটা শূন্য আনতে পারো, তোমার খেলা ওখানেই শেষ। তোমার খেলা ওখানেই শেষ স্যার, বুঝতে পারছো? তো এটা একটু লিখে রাখো, আমি কিন্তু মুছে দিই, আমার যেটা দরকার নাই। ঠিক আছে? এবার এইটা হচ্ছে নির্ণায়ক সলভের মূল মন্ত্র, লিখে রাখবা। এটা হচ্ছে আমার নির্ণায়ক সলভের মূল মন্ত্র। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এই জিনিসটা স্যার এখন থেকে তোমাকে অবশ্যই 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 মনে রাখতে হবে স্যার। এখন থেকে তোমাকে অবশ্যই 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 এই জিনিসটা মনে রাখতে হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো গেল। এখন কি করবো স্যার, খেয়াল করো যে নির্ণয় সলভ করার সময় চোখ কান খোলা রাখতে হয়। কিরকম? খেয়াল করো, এখানে আমার এই যে এই সারি বরাবর এবিসি আছে, এই সারি বরাবরও এবিসি আছে, এই সারি বরাবরও আমার এবিসি তিনটাই আছে। তাই আমি যদি এখন এই অপারেশনটা করি যে আমার নতুন কলাম 1 হবে পুরাতন কলাম 1 প্লাস পুরাতন কলাম 2 প্লাস পুরাতন কলাম 3, তাহলেই কিন্তু একটা খেলা হয়ে যাবে স্যার। মনে রাখবা স্যার, এইখানে এই প্রাইম চিহ্ন মানে বোঝায় নতুন, এবং প্রাইম চিহ্নটা বাদে যেগুলো আছে ওগুলো মানে বোঝায় পুরান বা পুরাতন। ঠিক আছে? তো মনে রাখবা, এই যে অ্যাকচুয়ালি আমি যে C1 প্রাইম মানে বুঝাইছি, আমি যে নতুন কলাম বানাবো মানে এখানে ওইখানে এই শর্তগুলো খাটবে, এবং যেগুলোতে প্রাইম নাই ওগুলো বোঝায় আমার আগের নির্ণায়কে কি ছিল, ওগুলো বোঝায় আমার আগের নির্ণায়কটাতে কি ছিল স্যার। ঠিক আছে? আচ্ছা, তো তার মানে এখন আমার নতুন কলাম কি হবে? এই যে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম, এবং বাকি যে দুটা কলাম আছে এরা অ্যাজ ইট ইজ রয়ে যাবে, এদের মানে কোনো পরিবর্তন হবে না, এরা অ্যাজ ইট ইজ রয়ে যাবে স্যার। ঠিক আছে? এদের মানে কোনো পরিবর্তন হবে না। এখন স্যার দেখো, আমি যদি চাই কি করতে পারি, এই যে এখান থেকে কিন্তু আমি এবিসি কমন নিতে পারি। স্যার নির্ণায়ক থেকে কখন কমন নেওয়া যায়? যদি একটা নির্ণায়কে একই সারি বা কলামে সেম জিনিস থাকে। যদি একই সারি অথবা একই কলামে সেম জিনিস থাকে, যদি একই সারি অথবা একই কলামে সেম জিনিস থাকে, তাহলে এই কাজগুলো করা যায়। ঠিক আছে? তো তাহলে স্যার চলো করে ফেলি। এই যে আমার হচ্ছে এখানে যেহেতু তিনটাতেই এ বি সি আছে, তাহলে কমন নিয়ে নাও এ প্লাস বি প্লাস সি। কমন নিলে দেখো তো কি আসে, কমন নাও। তো তাহলে আমার এখানে আসবে 1 1 1 বি সি, সি এ, এ বি। এই যে কমন নিয়ে চলে আসলাম স্যার, কমন নিয়ে চলে আসলাম স্যার। এইটুক বুঝতে স্যার কারো কোনো কোশ্চেন আছে কিনা? এইটুক বুঝতে কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার জানাও। এইটুক বুঝতে কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার আমাকে জলদি জলদি জানাও স্যার। এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা জলদি জলদি জানাও। ঠিক আছে? ওকে, আচ্ছা,
এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে? দেখি তো কমেন্টে চেক করি। এটা ইম্পোর্টেন্ট ম্যাথ। এটা পরীক্ষায় যদি আমি কোশ্চেন করতাম এই অঙ্ক দিতাম। কারণ এই অঙ্ক করতে গেলে তুমি আটকাবা। এই অঙ্ক করতে গেলে তুমি আটকাবা। ঠিক আছে? আচ্ছা। তো এখন দেখো স্যার যে এইটুকু বুঝতে পারছি। এখন তোমরা যারা নির্ণায়ক সলভ করছো তোমরা কিন্তু এইটুকু বুঝে গেছো যে এই যে আমার যে এখন 1 1 চলে আসছে এখন তো খেলা। আমি এখন কি করব? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ দিব, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ দিব। তাহলে কি হবে? তাহলে আমার দুইটা শূন্য চলে আসবে এবং আমার জীবনের লক্ষ্য এখন ওইটাই। আমার দুইটা শূন্য চলে আসবে এবং এখন আমার জীবনের লক্ষ্য হলো ওইটাই স্যার। ঠিক আছে? আচ্ছা। তো নেক্সটে যাই। খেয়াল করো। তো আমি এখন কি করব? আমি এখন করব নতুন প্রথম রো, এটা হবে পুরাতন। ভাইয়া, হ্যালো। আচ্ছা, ভাইয়ার মনে হয় নেটে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু ওয়েট করো, আমি দেখতেছি ভাইয়ের সাথে যোগাযোগ করে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা আমি কি জি হ্যাঁ, আমি ভাইয়া। হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেছিলাম না? আচ্ছা ঠিক হ্যাঁ আছে। ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যাঁ, তো খেয়াল করো স্যার ওই যে যেটা বলতেছিলাম, হ্যাঁ আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি হচ্ছে একটু আবার বলি যে এখানে দেখো যে জিনিসটা আছে সেটা হলো তোমার আচ্ছা। হ্যাঁ, তো খেয়াল করো স্যার এই যে এখানে আমি যে কাজটা করছি সেটা হলো এই যে খেয়াল করো, হ্যাঁ, হ্যাঁ আমি একটা কিছু বুঝতে পারছি। দেখো যে আমি হচ্ছে আরেকবার বলতেছি। আচ্ছা। হ্যাঁ, তো এইখানে স্যার আমার কি হবে? এই যে প্রাইম মানে বোঝাচ্ছি নতুন। আর R1 প্রাইম মানে নতুন রো হবে আগের দুইটা রো এর বিয়োগফল। R2 প্রাইম মানে আমার এখানে R2 প্রাইম মানে হলো নতুন সেকেন্ড রো। নতুন সেকেন্ড রো হবে পুরাতন দুইটা রো এর বিয়োগফল। পুরাতন R2 এবং পুরাতন R3 এর বিয়োগফল স্যার। ঠিক আছে? তো চলো স্যার আমরা কাজটা করে ফেলি। তো তাহলে কি হবে স্যার দেখো। তো তাহলে আমি যদি এটাকে বিয়োগ করতে চাই, আচ্ছা একটু বুঝতে হবে। এদিকে যদি এখন বিয়োগ করতে চাই তাহলে দেখো আমার চলে আসে কি এই যে আমাদের স্যার a প্লাস b প্লাস c তো অ্যাজ ইট ইজ থেকে যাবে এবং এবং কি হবে স্যার আমার এই পার্টটুকু বুঝতে হবে। হ্যাঁ, কারণ এই পার্টটুকু না বুঝতে আমি জায়গা পাবো না। এই পার্টটুকু মুছে দিচ্ছি, তোমরা তো অলরেডি লিখে ফেলছো। অলরেডি তোমরা লিখে ফেলছো আশা করা যাচ্ছে। ওকে। হুম। কি করব? প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ দাও। 1 minus 1 b minus c c minus a। দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ দাও। 1 minus 1 c minus a minus b। এবং আমার লাস্টেরটা as it is যেরকম ছিল ওরকম থেকে যাবে। যেরকম ছিল ওই রকম থেকে যাবে স্যার। যেরকম ছিল ওরকম থেকে যাবে স্যার। ঠিক আছে? আচ্ছা। সো এইটুক হলো স্যার। ঠিক আছে? এইটুক হলো স্যার কি করব? এইটুক হলো স্যার কি করবো যে হ্যাঁ তো আমাদের এইটুক বোঝা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এরপর সামনে আগাই। তাহলে দেখো তো আমার কি আসে। এই যে এখানে আমার a প্লাস b প্লাস c ছিল এবং দেখো এই যে এখানে কি চলে আসলো 0 0। হ্যাঁ 0 0 1। এখানে হলো স্যার আমার b মাইনাস c। এখানে হলো স্যার আমার c মাইনাস a এবং লাস্টে হলো আমার শুধু a এবং এখানে আমার থাকতেছে c মাইনাস a। এখানে আমার থাকতেছে a মাইনাস b এবং আমার এখানে কি থাকতেছে b। আচ্ছা, ওকে গুড, ভেরি গুড। তো এখন স্যার এই যে এখন কি করব? এখন গুণ করে দাও। এখন কি করবা? এখন গুণ করে দাও। এই যে a প্লাস b প্লাস c আছে। এখন স্যার এই যে আমাদের যেহেতু এখানে দুটো জিরো আছে, সো অ্যাকচুয়ালি আমি হচ্ছে এই যে নিব কোনটা? এইটা নিব। আমার জাস্ট এই পার্টটুক থাকবে এবং বাকিটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আমি দুইটা জিরো এই কারণেই আনতে চাই, তার কারণ হলো তুমি যদি দুইটা জিরো আনতে পারো কোনো কারণে, আমার 3/3 নির্ণায়ক যে আগে ছিল ওই 3/3 নির্ণায়কটা অ্যাকচুয়ালি 2/2 নির্ণায়ক হয়ে যায়। বুঝতে পারছো? 3/3 অ্যাকচুয়ালি 2/2 হয়ে যায়। ওকে? আচ্ছা, ওকে হলো এটা। তো এখন কি অবস্থা দেখো গুণ দিই। এদের গুণ দেখো তো কি আসে? ab মাইনাস b স্কয়ার মাইনাস ca প্লাস bc। ওকে?
এরপরে মাইনাস, এখানে দেখো আমার কি আসছে, এই যে c মাইনাস a হোল স্কয়ার, মানে কি c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। ওকে, কি স্যার বুঝতে পারছো? আমার এই পার্টটা চলে আসছে, তাই না? আচ্ছা, ভেরি গুড। তো এখন আমি একটু সিম্পলিফাই করি, হ্যাঁ একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করে দেখো কি আসে, ab মাইনাস b স্কয়ার মাইনাস ca প্লাস bc মাইনাস c স্কয়ার, a মাইনাস প্লাস 2ca, এই মাইনাস আর প্লাস মিলে আমার হয়ে যাচ্ছে কি মাইনাস a স্কয়ার। ঠিক আছে, সো এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেটটা দিও, সেকেন্ড ব্র্যাকেট দিও না। আছে তো এইখানে এখন যদি খেয়াল করবা অনেকগুলা কিছু কাটাকাটি যায় কিনা আমি একটু দেখার চেষ্টা করি। তো আমি হচ্ছে দেখার চেষ্টা করলাম এখানে কোনো কিছু কাটাকাটি যায় কিনা, কিন্তু দুঃখজনক ভাবে এখানে কোনো কিছুই কাটাকাটি যায় না। হ্যাঁ, দুঃখজনক ভাবে কোনো কিছুই খুব সম্ভবত কাটাকাটি যায় না। হ্যাঁ একটু যায়, একটু হালকা পাতলা যায়, যে এই যে এইটা আর এটা, এদের দুজনকে বাদ দিয়ে কি লেখা যায়, এটা লেখা যায়। ধরো আমার এখানে কি আছে a প্লাস b প্লাস c, এবং এখানে তোমার হচ্ছে চলে আসতেছে যে ab প্লাস bc আর মাইনাস সি আর প্লাস 2c মিলে হলো প্লাস ca, এরপর মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ওকে, আচ্ছা এই পার্টটুকু পর্যন্ত স্যার সবাই পারে। এরপরই খেলা শুরু, এরপর হচ্ছে অ্যাকচুয়ালি কি শুরু, এরপর হচ্ছে অ্যাকচুয়ালি খেলা শুরু। খেলা শুরু হচ্ছে এরপরে, খেলা শুরু হচ্ছে এরপরে, এইটুকু তো সবাই পারে, এরপর আর পারে না। তো তোমরা আমারে বলো এরপরে কি হবে, দেখি তোকে পারো কিনা। তোমরা আমাকে বলো তো এরপরে কি হবে। তোমরা আমাকে বলো তো এরপরে কে বলতে পারবা, এবং তোমাদের মধ্যে অনেকেই বলতে পারবে না এরপরে কি হবে, এবং এটাই স্বাভাবিক। আসলে না পারাটাই স্বাভাবিক, না পারাটাই স্বাভাবিক, পারাটাই অস্বাভাবিক। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এখন আচ্ছা স্যার ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করো স্যার, যে এইখানে যে কাজটা করব আমরা সেটা হলো এইটুক তো আছে বুঝলাম, ভালো কথা। তো এমডি জুনায়েদুল ইসলাম জিদান, ভাইয়া তুমি তো বস। এমডি জুনায়েদুল ইসলাম জিদান, এত কিছু টাইপ করছো, ওয়াও সেরা তুমি। আচ্ছা তো এইটুকু বুঝতে পারছি আমরা, ঠিক আছে। আচ্ছা তো এইটুকু বুঝলাম, এইটুকুর পর কি হবে এইটুকু আমরা ম্যাক্সিমামই বুঝি না, এবং আমি নিজেও বুঝি না যে এটার পর কি হবে, এবং আমি আসলে নিজেও বুঝি না যে এটার পর আসলে কি ফালাবো না ফালাবো। আসলে আমার যা আছে ওইটাকে তো আমি কিছু করতে পারতেছি না, আমার যা আছে ওইটাকে তো আমি কিছু করতে পারতেছি না স্যার, তাই না? আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন আমি যে কাজটা করব, খেয়াল করো আমি এখন কি কাজটা করব। আমি এখন স্যার ধরো যে হ্যাঁ এখান থেকে ডিরেক্টলি ফর্মুলা ফেলা যায়, একদম ঠিক কথা বলছো, এখান থেকে ডিরেক্ট ফর্মুলা ফেলে দেওয়া যায়। বাট আমি হচ্ছে এটাকে তোমাদেরকে ভাঙা ভাঙা দেখাইতে চাই, ঠিক আছে। কারণ আমি হচ্ছে স্যার খুবই দুর্বল ছাত্র, আমার হচ্ছে স্যার সূত্র মনে থাকে না। পরীক্ষার হলে আমার সূত্র মনে থাকে না, আমি পরীক্ষা হলে বসে বসে সূত্র বানাই, পরীক্ষার হলে আমি বসে বসে সূত্র বানাই। ঠিক আছে, ধরো তোমার সূত্র মনে নাই তখন কি করবা? আমি তো আর তোমাকে বলতে পারি না যে সূত্র মুখস্থ করো, আমি তো স্যার আর এরকম কষাই শিক্ষক হইতে পারি না। আমার স্টুডেন্টকে এটা দেখাইতে হবে তোমার যদি সূত্র মনে না থাকে তখন কিভাবে সূত্র আনবা। সো চলো আমি এখন তোমাকে দেখাই দিচ্ছি সূত্র মনে থাকলে কিভাবে সূত্র আনবা, ডিরেক্ট ফর্মুলাও দেখাই দিব। হ্যাঁ আচ্ছা, তো এইটুকু আমি পারছি না। আচ্ছা এইটুকু পারার পরে আমাকে হচ্ছে নিউ পেজ হতে হবে দুইটা, তারপর দুইটা নিউ পেজ নিয়ে নেই। আচ্ছা তো এখন স্যার দেখো কি করবো, বুঝো কিন্তু সূত্র মুখস্থ থাকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবা, বাট যদি সূত্র মুখস্থ না থাকে তখন কি করবা খেয়াল করো। আমার স্যার যেটা আসছিল আমি এরপর যেটা করলাম, উভয় পক্ষকে -2 দিয়ে গুণ দিব। এই যে আমি কি করব, বোথ সাইডকে গুণ দিব -2 দিয়ে, বোথ সাইডকে আমি এখন গুনতে চাচ্ছি -2 দিয়ে। এখানে আমার কি ছিল, ab প্লাস bc প্লাস ca মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, তাই না? ইজ ইকুয়াল টু 0 আছে, আমি বোথ সাইডকে -2 দিয়ে গুণ দিলাম। আচ্ছা ভালো কথা, -2 দিয়ে গুণ দেওয়ার পর কি হলো খেয়াল করো তো, আমার ভেতরে কি হয়ে যাচ্ছে, এই যে -2 এর সাথে এদেরকে গুণ দাও আগে, তাহলে আমাদের আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার, এবং -2 এর সাথে এগুলো যেহেতু ধনাত্মক ছিল এগুলোর গুণ দিলে হয়ে যাচ্ছে এরকম -2ab -2bc -2ca। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। তো -2 দিয়ে গুণ দেওয়ার পর এরকম আসলো। এখন স্যার দেখো আমি একটু এদেরকে সাজাইতে চাই, আমি একটু এদেরকে সাজাইতে চাই, কিভাবে সাজাবো, এই ফর্মুলা সাজাবো, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার।
প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস সি স্কোয়ার সরি এ স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, ইজ ইকুয়াল টু 0। খেয়াল করো আমি এখানে অ্যাকচুয়ালি এ ব্যবহার করছি কয়বার, এ স্কোয়ার ব্যবহার করছি দুইবার, বি স্কোয়ার ব্যবহার করছি দুইবার, এরপরে সি স্কোয়ার ব্যবহার করছি কয়বার, দুইবার, মাইনাস 2ab একবার, মাইনাস 2bc একবার, মাইনাস 2c একবার। ঠিক আছে, সবগুলাকে এভাবে লিখলাম। এখন স্যার এই যে আমার চলে আসে কি, আমার চলে আসলো এটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কি বুঝতে পারছো? অ্যাকচুয়ালি আমার সরাসরি ফর্মুলা আছে, তুমি এখানে সরাসরি ফর্মুলা দিয়েও কিন্তু অ্যাকচুয়ালি লিখতে পারো। তুমি কিন্তু এটাকে অ্যাকচুয়ালি সরাসরি ফর্মুলা দিয়েও লিখতে পারো। ঠিক আছে, সরাসরি ফর্মুলা দিয়েও কিন্তু লিখতে পারো। ওকে, সো অ্যাকচুয়ালি মনে রাখবেন স্যার, আমার হচ্ছে এই যে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এটার ফর্মুলা হলো হাফ ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। ঠিক আছে, তুই যদি এই সূত্রটা ডিরেক্টলি মনে রাখতে পারো তাহলে ভালো, তাহলে মাশাআল্লাহ। সূত্রটা ডিরেক্টলি মনে রাখতে পারো তো মাশাআল্লাহ, আর মনে রাখতে না পারলে তো হচ্ছে যে আমি যেভাবে ভেঙে ভেঙে দেখাইছি ওগুলো একটু ভেঙে ভেঙে করে ফেলবো স্যার। ঠিক আছে, আচ্ছা, তো এখন অ্যাকচুয়ালি কি দাঁড়াবে দেখো, এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াবে এইরকম যে আচ্ছা আমার তাহলে হয় এইটা 0 হবে অথবা এইটা 0 হবে সাধারণ সেন্সে। যেই তোমার এই যে কি আছে, দুইটা পদ গুণাকারে আছে, দুইটা পদ যেহেতু গুণাকারে আছে, এদের দুইটার মধ্যে যে কোনো, আমাদের এদের দুটোর মধ্যে হয় এটাও 0 হইতে পারে অথবা এটাও 0 হইতে পারে, কমন সেন্সে তো এটাই আসে। কিন্তু স্যার এখানে খেয়াল করো, এই যে এখানে আমার কি আছে, a মাইনাস বি হোল স্কয়ার, এখানে কি আছে a মাইনাস বি হোল স্কয়ার। এখন স্যার তুমি খেয়াল করো, আমার a এর মান যাই হোক, b এর মান যাই হোক, a এর মান যাই হোক, b এর মান যাই হোক, a মাইনাস বি হোল স্কয়ার এটার মান কি হবে জানো, হয় 0 হবে অথবা 0 অপেক্ষা বড় হবে। নেগেটিভ হওয়া পসিবল না, তো সংখ্যাকে বড় করলে কখনো নেগেটিভ হয় না। একইভাবে b মাইনাস সি হোল স্কয়ার এটার মানও স্যার কি হবে জানো, এটার মান অ্যাকচুয়ালি হয় 0 হবে বা 0 অপেক্ষা বড় হবে। b আর c এর মান যদি সমান না হয়, b বড় হোক c বড় হোক ডাজন্ট ম্যাটার, কারণ একটা একটা ধনাত্মক সংখ্যা স্কয়ার করলে ধনাত্মক, ঋণাত্মক সংখ্যা স্কয়ার করলে ধনাত্মক। b আর c কে তুমি যদি কি করো, b আর c এর মান যদি অসমান হয় তাহলে এটা অবশ্যই ধনাত্মক হবে, কিন্তু যদি b আর c এর মান সমান হয় বাই এনি চান্স, তখন আমার এটার মান 0 0 আসবে। একইভাবে c মাইনাস a হোল স্কয়ার এটার মানও হয় 0 হবে বা 0 এর সমান হবে। এখন এই তিনটা শূন্য কখন হওয়া সম্ভব, যদি a আর b সমান হয় তাহলে এই পার্ট শূন্য, যদি b আর c সমান হয় তাহলে এই পার্ট শূন্য, যদি c আর a সমান হয় তাহলে এই পার্ট শূন্য। অ্যাকচুয়ালি আমার যদি a b এবং c এরা যদি পরস্পর সমান হয় তাহলেই আমার ডান পক্ষ শূন্য হবে, অন্যথায় আমার শূন্য হওয়া সম্ভব না ডান পক্ষটা। যদি a b c এই তিনজন যদি সমান হয় তাহলে অ্যাকচুয়ালি আমার এই পার্টটুক শূন্য হওয়া পসিবল, অন্য কোনো কেসে এই যে ডান সাইডের এই পার্টটা শূন্য হওয়া পসিবল না। এইটুক তোমরা বুঝতে পারছো কিনা, এইটুক তোমরা বুঝতে পারছো কিনা স্যার? ঠিক আছে, এইটুক তোমরা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, এক্স্যাক্টলি, ভেরি গুড। এইটুক স্যার তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, এইটুক স্যার বুঝতে পারছো কিনা আমাকে জলদি জলদি জানাও, এইটুক বুঝে গেছে কিনা। হ্যাঁ, মেহেদি হাসান জিসান বলতেছো ক্লিয়ার, আর এস মুজাহিদ বলতেছো ক্লিয়ার, শিবানী বলতেছো ক্লিয়ার, হ্যাঁ, আনিকা হোসেন, মরিয়ম, জেসিয়ার সবাই বলতেছো ক্লিয়ার স্যার। ঠিক আছে, আচ্ছা, তো তার মানে আমি এইটুকু বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমার এ বি আর সি এই তিনটা যদি সমান হয় ওই কেসেই আমার কি হওয়া সম্ভব, ওই ক্ষেত্রেই আমার শুধুমাত্র ডান পক্ষে যে আছে অর পক্ষে শূন্য হওয়া সম্ভব। কিন্তু ভাগ্যের কি লীলা খেলা, কিন্তু ভাগ্যের কি লীলা খেলা, যে খেয়াল করো স্যার, ভাগ্যের কি লীলা খেলা খেয়াল করো, আমার যদি এ বি সি এরা যদি সমান হয়ে যায় তাহলে দেখো আমার অ্যাকচুয়ালি তিনটা সমীকরণ একটা সমীকরণ হয়ে যাবে, আমার তিনটা রেখা একটা রেখা হয়ে যাবে যদি এ বি আর সি সমান হয়।
এ বি আর সি সমান হলে এই রেখা যা, এই রেখা তাই, এই রেখা হুবাহু তাই হয়ে যাবে। কিন্তু আমাকে দেখালে বলছে রেখাত্রয় মানে তিনটা রেখা, এবং রেখা যদি তিনটা হইতে হয় তাহলে আমার এ বি এবং সি এরা সমান হইতে পারবে না। এ বি সি এরা কি হইতে পারবে না? এরা সমান হইতে পারবে না, এরা সমান হইতে পারবে না স্যার। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি এ বি সি এরা সমান হইতে পারবে না। ক্লিয়ার ব্যাপারটা? এবিসি সমান হওয়া যাবে না। আর এবিসি যদি সমান না হয় তার মানে কি? এবিসি সমান না হওয়া মানে আমার এই পার্টটাও শূন্য হওয়া সম্ভব না, আমার এই পার্টটাও শূন্য হওয়া সম্ভব না। এই পার্টটা শূন্য হলে তখনই যদি এ আর বি এর মান সমান হলে এটা শূন্য হবে, বি আর সি এর মান সমান হলে এটা শূন্য হবে, সি আর এ এর মান সমান হলে এটা শূন্য হবে, তাই না? এ বি আর সি সমান হলে এটা সমান ছিল, কিন্তু যদি এখন এ বি সি এর যদি সমান না, সো এই পার্টটাও অ্যাকচুয়ালি শূন্য হবে না। তো তার মানে কে বাকি থাকলো? বাকি থাকলো এইটা। তো তার মানে আমি বলতে পারি সুতরাং এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। খেলা শেষ। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 স্যার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এই হলো কাহিনী স্যার, বুঝতে পারছো? এই হলো গিয়ে কাহিনী, এই হলো গিয়ে কাহিনী, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা বুঝতে পারছো নাকি স্যার? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, ছুরি দিব স্যার, ছুরি দিব। বুঝতে পারছি তোমরা খুব টায়ার্ড, তোমরা খুব টায়ার্ড, বুঝতে পারছি। আমিও ব্লাড দিয়ে আসছি, আমার ভালো লাগতেছে না স্যার, বুঝে গেছে? হুম। হ্যাঁ, আজকে আর না, তোমার যা বলছো তাই, আজকে আর না স্যার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ দেখো, এ বি সি কেন হবে না খেয়াল করো। আমার এ বি আর সি সমান হবে না, তার কারণ হচ্ছে আমি যদি আবার দেখাই, আমার সমীকরণ ছিল এরকম, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এরপর হচ্ছে স্যার আমার bx প্লাস cy প্লাস a ইজ ইকুয়াল টু 0। এরপর ছিল স্যার আমার cx প্লাস ay প্লাস b ইজ ইকুয়াল টু 0। এখন খেয়াল করো, যদি আমার a b c তিনটা যদি সমান হয়ে যায়, তিনটা যদি সমান হয়ে যায়, তাহলে প্রথম সমীকরণকে আমি লিখতে পারবো এরকম, b আর c এর বদলে a বসায় দাও, b আর c এর বদলে a বসায় দাও, তাহলে আমার চলে আসে এরকম, a কমন নিয়ে বাদ দিলে x প্লাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হলো এক নাম্বার ইকুয়েশন হয়ে যাবে এরকম। দুই নাম্বারটাকেও এর বদলে বি আর সি বসায় দাও, এর বদলে বি আর সি বসায় দাও, তাহলে এখান থেকে কি চলে আসে, x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। একইভাবে তিন নাম্বারটা থেকে তুমি এভাবে লিখে দাও, তিন নাম্বারটাতে এ বি আর সি এর বদলে এ বসায় দাও, যদি এরা যদি সমান হয়ে যায় তাহলে যা হইতো আর কি। তো সব জায়গায় এরকম চলে আসতো অ্যাকচুয়ালি। তো তার মানে কি হইতো, x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো তোমার যদি তাকায় দেখো তাহলে দেখবা এই যেমন এক নাম্বার, দুই নাম্বার এবং তিন নাম্বার এরা কি হয়ে গেছে, একই হয়ে গেছে, একই সরলরেখা হয়ে গেছে, সেম সরলরেখা হয়ে গেছে। কিন্তু আমাকে প্রশ্নে বলা ছিল রেখাত্রয়, প্রশ্নে বলা ছিল রেখাত্রয়। তো তার মানে কি, রেখা হচ্ছে তিনটা, যদি এ বি আর সি সমান হয় তাহলে আমার রেখা হয়ে যায় একটা। তো তার মানে এ বি সি সমান হতে পারবে না। তো তার মানে এ বি সি সমান হতে পারবে না স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, বুঝা গেছে? তো নেক্সটে যাই। ওকে, তো নেক্সটে যাই। হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, তো এই হলো কাহিনী। তো আমি যেটা বললাম স্যার, তোমরা হচ্ছে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, এবং হচ্ছে অবশ্যই বেশি বেশি পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার সময় তো আমার সায়েন্স আর ইনশাআল্লাহ ভালো ভালো কোশ্চেন থাকবেই, তোমরা ওখানে পরীক্ষা দিতে পারো, প্লাস নিজেরা বাসায় পরীক্ষা দিবা, এবং পরীক্ষা দিয়ে পরীক্ষা ভিড়ে কাটাবা। কারণ দেখো স্যার, তোমাদের হাতে সময় নেই কিন্তু, এবং তোমাদের কিন্তু এইচএসসি হওয়ার পর কিন্তু অ্যাডমিশন পরীক্ষাটা হয়ে যাবে স্যার, ঠিক আছে। এই কারণে আমি যে পরীক্ষাগুলো নিব, তোমার এমসিকিউর সাথে অ্যাডমিশনের কোশ্চেনগুলো থাকবে আর কি তোমাদের সুবিধার জন্য। সো তোমরা নিজেরাও কিন্তু অ্যাডমিশন কোশ্চেন সলভ করবা, আমার পরীক্ষাতে তো ওগুলো দিবাই, ঠিক আছে। সো বেস্ট অফ লাক স্যার, ঠিক আছে, বেস্ট অফ লাক, ওকে। তো হ্যাঁ, লজিকটা এক্সামে কিভাবে লিখবো, লেকচার শিটে দেওয়া থাকবে স্যার, ওগুলো নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। ওই টেনশন হচ্ছে আমার আর তোমার জাকিয়া আপু, হ্যাঁ, ওগুলো নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই। আচ্ছা, হ্যাঁ, ওকে। হ্যাঁ, আজকে আর না স্যার, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই স্যার ভালো থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমি তোমাদের বলতেছি যে আমি ইনশাআল্লাহ সামনের সপ্তাহের মধ্যে সরকারি শেষ করব উইথ এমসিকিউ এন্ড সিকিউ সলভিং ক্লাস, এমসিকিউ প্লাস সিকিউ সলভিং। তোমরা বলছো ভাই দুইটা এমসিকিউ দুইটা সিকিউ সলভ ক্লাস নেন, আমি চেষ্টা করব।
দুইটা এমসিকিউ আর দুইটা সিকিউ সলভ ক্লাস রাখা যায় কিনা স্যার, ঠিক আছে আমি আমার বেস্ট ট্রাই করব, কোনো সমস্যা নাই। বাট আমি স্যার দেখো আমাদের কালকে ইনশাআল্লাহ ক্লাস দিব আমি, হ্যাঁ কালকে ইনশাআল্লাহ বিকাল 4টা ক্লাস দিব ইনশাআল্লাহ, সবাই থাকে কিন্তু কালকে ইনশাআল্লাহ 3.7 এর থিওরি হয়তো শুরু করব। সো কালকে বিকাল 4টা ক্লাস দিব এবং নেক্সট উইকও হয়তো একটা এক্সট্রা ক্লাস দিব। তো ইনশাআল্লাহ নেক্সট উইকে আমাদের সরল রেখা শেষ হবে। এরপর আসলে যোগজীকরণ ধরবো না বিপরীত নাকি বিপরীত ত্রিকোণমিতি ধরবো, এটা তোমরা আমাকে বলবা, যা বলবা তাই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে স্যার, আল্লাহ হাফেজ, জাকিয়া শেষ করে দাও। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ক্লাস করার জন্য। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।